নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। দিনটা ছিল সোমবার। প্রতিদিনের মতো কলেজের জন্য বের হয়েছি। তখন মনে হয় সকাল 7:30 বাজে। প্রাইভেট পড়তে যাচ্ছি এখন। সেখান থেকে সোজা কলেজে যাব। অনেকক্ষণ ধরে হাঁটছি। উফ, অসহ্য। একটা রিক্সা যদি পাইতাম। হেঁটে হেঁটেই যাওয়া লাগবে মনে হয়। এখন আবার কে কল দিছে? হ্যালো আম্মু। বলো, কিছু হয়েছে? আসার সময় ডিম আনবি মনে করে। আমার মা সবসময় আমি বাসা থেকে বের হলেই আমাকে কিছু না কিছু আনতে বলে। অবশ্য বলারই কথা, আমার কোনো ভাই বোন নেই। আব্বু থাকে বিদেশে, তাই আমাকেই আনতে হবে সব। দূর, আল্লাহ, আবার পড়ছি মনে হয়। চোখ খুলে দেখি না, পড়ি নাই। আমাকে কে যেন ধরে ফেলেছে। তাকায় দেখলাম একটা ছেলে, সুন্দর দেখতে, লম্বা চৌড়া একটা ছেলে, সানগ্লাস পরা। এ কি, কারের মধ্যে হেলান দিয়ে এক হাত দিয়ে আমাকে ধরে রেখেছে। এখন হুঁশ আসলো আমার। সাথে সাথে সিধা হয়ে দাঁড়ালাম। উনি আবার ফোন টিপা শুরু করলেন। এমন ভাব ধরছেন যেন কিছুই হয়নি। ফাইন, একটা ধন্যবাদ দিলাম রীতি অনুসারে। ধন্যবাদ। কোনো জবাব না পেয়ে ওখান থেকে সরে আবার হাঁটা ধরলাম। হঠাৎ একটা রিক্সা চালক আসলো, অথচ এতক্ষণ একটা রিক্সাও ছিল না। তাড়াতাড়ি করে উঠে পড়লাম। এত সব ভাবার সময় নেই। ক্লাসে বসে আছি বোর হয়ে। আজকে নাকি আমাদের কলেজ দেখার জন্য কে জানি আসবে। পুরো কলেজ ফিটফাট। যাই হোক, ইন্টারেস্ট নিয়ে তাকায় আছি। কই, কেউ তো আসলো না। হুর, আমি যাই, চটপটি খাই আসি। গেটের সাথে চটপটির দোকান। খাইতেছি হাপুস হুপুস করে। হঠাৎ দেখলাম স্যাররা সবাই দাঁড়িয়ে কারা যেন সালাম দিচ্ছে। মনে হয় ওই লোকটা এসে গেছে। চটপটি রেখে দৌড় মারলাম কোনো দিকে না তাকিয়ে। এরপর ক্লাসে এসে উকি মারতেই লোকটাকে চেনা চেনা লাগলো। কই দেখছি, ও হ্যাঁ, উনি তো সকালে সেই সুদর্শন ছেলেটা। খেয়াল করলাম উনি আমার দিকে তাকিয়ে আছেন। আমাকে দেখে মুচকি হাসলেন তিনি। আমি তো মূর্তিমান হয়ে লুকিয়ে পড়লাম। এরপরে পেছনে তাকিয়ে দেখি আমার পেছনে অনেক মেয়ে আছে। মনে হয় ওদের দিকে তাকিয়ে হাসছিল। উনি স্যারের সাথে অনেক কথা বললেন। তারপর আমাদের ক্লাসে এসে সব দেখে কারে করে চলে গেলেন। আবার এত বড় ছেলে, সাথে করে 2টা বডিগার্ড নিয়ে হাঁটেন। কিছুক্ষণ পর স্যার ক্লাসে আসলো। আমি বই নিলাম পড়ার জন্য। স্যার জিজ্ঞেস করলেন, তাহা তাবাসসুমকে? আমি তাই উঠে দাঁড়িয়ে বললাম, আমি। তুমি পিছনে বসো কেন? সামনে চলে আসো। কি বিপদ? সামনে বসলে তো ফ্রেন্ডদের সাথে কথাও বলতে পারবো না। এখন থেকে সামনের সিটে বসবা। এই সিটটা তোমার জন্য বুকড। আপদ। ছুটি হলো 3টার সময়। আমি সেই আবার দাঁড়িয়ে আছি রিক্সার জন্য। প্রতিদিন 30 টাকা দিয়েই যাই। একটা রিক্সা চালক এসে বললেন, যাবেন আপু? আমি বললাম, যাব। এই জায়গাতে কত? 5 টাকা। আপনি শিওর 5 টাকা? আপনার জন্য 5 টাকা আপু। আমি অবাক হয়ে গেলাম। ঠিক আছে, চলেন। বাসার সামনে এসে রিক্সা থামলো। সেটা থেকে নেমে বাসায় ঢুকার সময় দেখলাম সব চাইতে বান্দর ছেলেটা এদিকে আসছে। তাহা তাহা উফ, আমি আপনাকে বলছি না আমাকে ডিস্টার্ব করবেন না। তা ছেঁচড়া ছেলে, 100টা মেয়ের সাথে সে প্রেম করে, এখন আমার পিছে লাগছে। বুঝো না কেন আমি তোমায় লাভ করি? আর একদিন আমাকে ডিস্টার্ব করলে তো সব দাঁত ভেঙে দিব। যা, ভাগ এখান থেকে। সন্ধ্যায়, হ্যালো আখি, বল কেমন আছিস? দোস্ত, একটা খবর জানোস? শরীফের নাকি অবস্থা ডাল ভাত। তাই নাকি? কি হয়েছে? ওরে নাকি কে পিটাইয়া হসপিটালে ভর্তি করে দিছে। ওর সব দাঁত ভেঙে দিছে। এটা তো আমার করার ছিল। যাই হোক, যে করেছে একদম ঠিক করেছে। আমার আবার রাত 1টা ছাড়া ঘুম আসে না। অনেক দিন হয়েছে গেমস খেলি না। একটু লুডো খেলি। 11:45 বাজে। হঠাৎ ফোনে একটা অপরিচিত নাম্বার থেকে মেসেজ আসলো। এত রাত পর্যন্ত জেগে থাকিও না, ঘুমিয়ে পড়ো। আবার কাল গেমস খেলো, ফ্যানের ভলিউম কমাও, ঠান্ডা লেগে যাবে। গুড নাইট ডিয়ার, আই লাভ ইউ সো মাচ। ও আল্লাহ, আমি গেমস খেলতেছি জানলো কিভাবে? ফ্যানের কথাও জানলো কিভাবে? রহস্য উন্মোচন করতে ওই নাম্বারে কল দিলাম 5 বার, ধরলো না। আমি গেমস খেলি। 1:30-এ ঘুমিয়ে গেলাম। ঘুমের সঙ্গে আর পারলাম না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম 6টা বাজে। সে সময় কি না ফোনে রিং হচ্ছে। উফ, এত সকালে আবার কে? হ্যালো, কে? শুভ সকাল। তো কি করব, মুড়ি খাও। ফোন অফ করে ঘুমিয়ে গেলাম। কি বলছি নিজেও জানি না। সকাল 8টায় বাসা থেকে বের হতে যে দরজা খুলে দেখি একটা ফুলের তোড়া আর একটা লেটার। খুলে দেখি চিঠিতে লেখা আছে, ডিয়ার, এই ফুলের তোড়াটা পুরা গন্ধরাজ ফুলের, যা তোমার ভীষণ প্রিয় একটি ফুল।
গন্ধরাজের বাগান থেকে আমি নিজের হাতে কালেক্ট করছি ফুলগুলা, সব তোমার। আর কাল রাতে তোমায় গেমস বেশি না খেলে ঘুমাতে বলছিলাম না, শোনো নাই? সকালে ফোন দিছিলাম, কেটে দিছো। নেক্সট টাইম আমার অবাধ্য হবা না, তোমারই ক্ষতি। এটা পরে মাথা চরক গাছ করে পুরো বাসা তন্ন তন্ন করে খুঁজছি, কোনো সিসি ক্যামেরা তো পেলাম না। তাহলে সব খবর রাখি কিভাবে? কলেজে আসার পর আমি আর রাখি ক্যাম্পাসে হাঁটতেছি, সকালের বিষয়টা নিয়ে আলাপ করলাম কিছু। হঠাৎ আমি পড়ে গেলাম মাটিতে, হাতেও ব্যথা পাইছি। প্রিয়া বলল, তুই জানোস না আমার সামনে কেউ হাঁটার সাহস রাখে না? তোর সাহস হয় কেমনে আমার সামনে দিয়ে হাঁটার? তাই বলে তুই ওরে ধাক্কা দিবি? আখি, চামচাগিরি করবি না, নইলে তরেও ফালামো। বাদ দে আখি, চল আমরা যাই। বাসায় আসলাম ছুটি হওয়ার পরে, এসে দেখলাম আম্মু কোমরে হাত দিয়ে আমাকে দেখে যাচ্ছে। কি হলো? তোর জন্য একটা গিফট বক্স পাঠিয়েছে, কে জানি, আমি চেষ্টা করেছি, খুলতে পারি নাই। এটা কেচি দিয়ে খোলে। আচ্ছা আমি দেখি। খুললাম, ভেতরে একটা ফার্স্ট এড বক্স, তাতে লেখা আছে, তোমার খুব লেগেছে না, সরি তোমাকে সেফে রাখতে পারিনি, আর এমন ভুল হবে না, হাতে মলম লাগিয়ে নিও। আজিব, কোনো সিক্রেট লাভার না তো? না, সেটা তো ফিল্মে হয়। রাত 12:10, সেই লেভেলের জ্বর আসছে আমার। আম্মু তো পাগল হয়ে গেছে ভেজা তাওয়ালে দিয়ে পটি দিতে দিতে। আমি খালি আবল তাবল বকতেছি, হুঁশ ছিল না। পরের দিন সকালে আর কলেজে গেলাম না, জ্বর আগের মতোই আছে। কে যেন আসছে বাসায়। আম্মু গিয়ে দরজা খুললো, একজন ডাক্তার, দেখে মনে হচ্ছে বড় ডাক্তার। আমার জ্বর পরীক্ষা করে চলে গেলেন। যাওয়ার পর একটা প্রেসক্রিপশন দিয়ে গেলেন। আম্মু বলল, কি হলো? এত বড় ডাক্তার আমাদের বাসায় আসলো, তাও শুধু চেক আপের জন্য, আবার চলেও গেল, টাকা নিল না। কিছুক্ষণ পর সে আবার আসলো, ওষুধ এক ব্যাগ আর কতগুলো ফ্রুটস দিয়ে আবার চলে গেল। উনি পাগল নাকি আমরা পাগল হয়ে গেলাম? আমি আর আম্মু তো অবাক হয়ে শুধু দেখছি। পরের দিন একটু সুস্থ হতেই কলেজে গেলাম। কি রে, তুই কাল আসিস নাই? কলেজে তো প্রচুর ধামাকা হয়েছে। কি হয়েছে? প্রিয়াকে কলেজ থেকে বের করে দিছে স্যার 3 বছরের জন্য। ও কোনো কলেজে ভর্তি হতে পারবে না, সিল মেরে দিছে। ওর বাবার নাকি চাকরিটাও গেছে। কি বললি এসব? আমি বুঝতেছি না, আমাকে যারা কষ্ট দিত তাদের সবার এমন ক্ষতি হচ্ছে কেন? এসব ভাবনা মাথায় করে বাসায় আসলাম, জামা চেঞ্জ করতেছি, হঠাৎ একটা মেসেজ আসলো। ডিয়ার পিঙ্ক, জামাটা পরিও না, ব্ল্যাকটা পরো, জোস লাগবে। মেসেজটা দেখে একটা লাভ দিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ভাবতেছি আমার রুমে কি কি ঘটে তা ওই লোকটা জানে কিভাবে। বিকেলে মন ভালো করতে আমি আখিদের বাসায় গিয়েছিলাম, দুজনেই দৌড়াদৌড়ি করতেছি। হঠাৎ আখি দুষ্টুমি করে আমার ওড়না টান দিল, আমি ওর থেকে টান দিয়ে ওড়নাটা নিয়ে নিলাম। আবার 5টায় বাসায় চলে আসলাম, আরো কিছুক্ষণ গল্প করে। আখির আম্মু কল আসলো, আমি বাসায় ঢোকার সাথে সাথে, হ্যালো আন্টি, কি হয়েছে? তাহা, তুমি যাওয়ার পরেই আখি ছাদে গেছিল। ওখান থেকে নামার সময় ওর মনে হলো কেউ ওকে ধাক্কা দিছে, পড়ে গিয়ে হাত ভেঙে ফেলেছে। আমরা এখন হসপিটালে। আমি তো পুরাই অবাক, এসব কি করে হলো? মাথায় হাত দিয়ে আবার রুমে আসলাম। বিছানায় একটা লেটার পড়ে আছে, চিঠিতে লেখা আছে, ডিয়ার, তোমার ওড়না ধরার অধিকার শুধু আমার, আর কেউ তা করার সাহস দেখালে তার হাতটা আমি ভেঙে দিব। তোমার বেস্ট ফ্রেন্ড, তাই জাস্ট হাতটা ভাঙছি, অন্য কেউ হলে হাত কেটে গলায় ঝুলিয়ে দিতাম। কি করব কিছু বুঝতেছি না। কি হচ্ছে এসব আমার সাথে? কে লোকটা? পরের দিন সকালে, তাহা উঠ, দেখ। কি হয়েছে? মা আমাকে আসতে বলে চলে গেছেন। আমি তার পিছু পিছু সোফার রুমে গিয়ে দেখি পুরো রুম ভর্তি গিফট। কালো পোশাক পরা কতগুলো লোক একের পর এক আরো আনতেছে। হঠাৎ একটা কার আসলো, আমাদের বাসার গেটের সামনে দাঁড়ালো সেটা। সেখান থেকে সেদিনের সেই ছেলেটা নামলো। ছেলেটা আসতেছে এই দিকেই, আমাকে দেখে চোখ মারলো। একই সাথে দেখি আমার মামাও আসছে। তাহা, তুমি আরেক রুমে যাও। ঠিক আছে। ভাইয়া, উনি কে? আর এত সব গিফট কেন আনছে? ও হচ্ছে আমার ছোটবেলার ফ্রেন্ড সানভি চৌধুরীর একমাত্র ছেলে সৌরভ চৌধুরী। সানভি আমাকে ফোন করে বলেছে ও তোর মেয়েকে তাদের বাড়ির বউ করতে চায়। ওনারা কই থাকে? সৌরভের আম্মু আব্বু দুজনেই আমেরিকাতে থাকে। তো আমার মেয়েকে দেখলো কিভাবে? আন্টি, আমি এখানে আমার অফিসের কাজে বাংলাদেশের ক্লায়েন্টের সাথে ডিল করার জন্য আসছিলাম। সেই সূত্রে আমি তাহাকে দেখে পছন্দ করে ফেলি। আমি তাহার আব্বুর সাথে কথা বলে দেখব, ওর নানুরও মতামত দরকার। অবশ্যই। সব লুকিয়ে শুনছি। উনি এগুলো কি বলে? আমাকে তো শুধু 2 দিন দেখেছে, এতেই পছন্দ করছে।
আম্মু ভেতরের রুমে এসে আব্বুকে কল দিল, সব বলল আব্বুকে। ভালোই তো সম্বন্ধ আসছে, কিন্তু আমাদের মেয়ে এখনো ছোট। তুমি তোমার মায়ের সাথে কথা বলে দেখো। ঠিক সেই সময়ে নানু এসে হাজির। সৌরভ উঠে গিয়ে নানুকে পা ধরে সালাম দিল। নানু তো এত সুন্দর ছেলে দেখে হা হয়ে তাকিয়ে আছে। সব শুনে নানু তো পারে না এখনই বিয়ে দিয়ে দেয়, কারণ নানুর ছোট থেকে ইচ্ছা আমাকে বিদেশি ছেলের সাথে বিয়ে দিবে, যে আমাকে সেখানে নিয়ে যাবে সাথে করে। আমাদের মেয়ে এখন অনেক ছোট, 17 বছর হয়েছে সবে। আমরা মেয়ের 18 হওয়া ছাড়া বিয়ে দেব না। আমারও একই ইচ্ছা, আম্মু আব্বুও এটাই বলেছে। নানু উঠে গিয়ে আমার কাছে এসে মামি আর আম্মুরে ডাক দিল। আমাকে শাড়ি পরিয়ে রেডি করতে বলল। আমি বিয়ে করবো না কইতেছি। চুপ, এমন ভালো পরিবারের ছেলে সহজে পাওয়া যায় না। ওই পোলারে আমার কেমন জানি লাগে, আমার দিকে শয়তানের মতো তাকায় থাকে। তাও জোরপূর্বক আমারে যেতে হলো সোফার রুমে। ওনাকে, মামাকে আর নানিকে নাচতে দিলাম। হারামি আমার থেকে চোখ সরাইতেছেই না, ইচ্ছে করে চা ঢেলে দেই। আমি তাহার সাথে আলাদা একটু কথা বলতে চাই। নানু রাজি হয়েও না। কেন নয় তাহা? যা, ওরে নিয়ে তোর রুমে যা। বাধ্য মেয়ের মতো রুমে আসলাম। শয়তান আমার পাশে বসলো। আমি উঠে গিয়ে টেবিলের উপরে বসলাম। আমার ব্যবহারে উনি মুচকি হাসছেন। হুট করে উনি উঠে দাঁড়িয়ে কিঞ্চিত হেসে আমার দিকে এগোচ্ছেন। এখন আপনি আমার দিকে এইভাবে তাকাচ্ছেন কেন? উনি চুপচাপ আমার কাছে এসে কানে ফিসফিস করে বললেন, তুমি কি ভাবছো ওয়াশরুমে সিসি ক্যামেরা নেই? তার মানে আপনি সেই লোকটা? আপনি আখের হাত ভাঙছেন? না, একটু ভুল আছে, আমি ভাঙি নাই, আমার লোক ভাঙছে। আপনি কত খারাপ! আমি কখনো আপনাকে বিয়ে করব না। আমি এক্ষুনি সবাইকে সত্যিটা বলে দিব। যাও বলো, যদি সেই সাহসটা দেখাও, তোমার এবং তোমার পরিবারের কতটা ক্ষতি হবে তা তোমার কল্পনার বাহিরে। আর আমি কি কি করতে পারি তার কিছু রূপ তুমি তো দেখছই। তো যাও বলো সবাইকে। ভয় পাই না আপনাকে। এটা বলেই সোফার রুমে এসে যেই কথা বলা ধরছি, বিকট আওয়াজে আমার মাথা হ্যাং হয়ে গেছে। গুলিটার একটুর জন্য আম্মুর গায়ে লাগতো। সরি আন্টি, আসলে আমার অনেক শত্রু আছে যারা আমাকে মেরে ফেলতে চায়, বাট ইউ ডোন্ট ওয়ারি, আমার বডিগার্ড আছে আমার সেফটির জন্য। তারা মনে করছে আপনাদের উঠানে কোনো একজন ফলো করছে আমাদের, তাই শুট করলো। এই বলে লোকটা আমার দিকে তাকিয়ে চোখ মারলেন। সঙ্গে সঙ্গে ফোনে মেসেজ আসলো। ডিয়ার, একটা দৃশ্য দেখালাম তোমাকে, বিয়েতে রাজি হও, না হলে গুলি তোমার মায়ের গায়ে লাগবে। আমার শুধু তোমাকে চাই আর কিছু না। তুমি আমার থাকলে তোমার প্রিয়জনরাও সেফ থাকবে। কি করব বুঝছি না। আন্টি আসি তাহলে। ওকে, আচ্ছা, তুমি এখানে কই থাকো? আমাদের নিজস্ব বাসা আছে বিজয়নগরে। কাছেই তো। শয়তানটা যাওয়ার পর আম্মুকে সব বলতে ইচ্ছে করছে, কিন্তু আমি পারবো না। পরের দিন কলেজে ছুটির পর দাঁড়িয়েছিলাম রিক্সার জন্য। সেই শয়তানটা এখানেও এসে হাজির, কার নিয়ে। উঠে পড়ো। না, আমি রিক্সাতে চলে যাব। লাস্টবার বলছি, উঠো। উঠলাম। উনি আমাকে একটা প্যাকেট দিলেন, ভেতরে সব চকলেট। খাও, তোমার নিশ্চয়ই খিদা লাগছে। কাল সকালে রেডি হয়ে থাকবা, আমরা ঘুরতে যাব। তোর আমার সাথে ঘোরার স্বাদ মিটায় দিব, মনে মনে বললাম। বাসায় আসার পর ভাবলাম কিছু একটা করে কাল ঘুরতে যাওয়া বরবাদ করতে হবে। মনে হয় এই মোটা মাথায় একটা আইডিয়া এসেছে। পরের দিন এসেই গেল জলদি জলদি। আম্মু গো, পেটে ব্যথা করছে অনেক। উনি আসলো আর আমার ওভার অ্যাক্টিং স্টার্ট। কি হয়েছে? পেট ব্যথা করে, মনে হয় ঘুরতে যেতে পারবো না। তোমার চাইতে 100 গুণ চালাক আমি, আমাকে বোকা পাইছো। আচ্ছা চলো ডাক্তারের কাছে যাই। না, আমি এমনিতেই ভালো হয়ে যাব। তা বললে তো হয় না, চলো। এটা বলেই হাত ধরে টেনে নিয়ে গাড়িতে বসালো। যাব না তো। হসপিটালে না গিয়ে একটা রেস্টুরেন্টে আসলেন উনি। হসপিটাল কই? শোনো, আর একটু ড্রামা করলে হাল খারাপ করে দিব। কফি খাওয়া শেষে এবার উনি আমাকে নিয়ে নদী দেখতে আসলেন। সারাদিন ধরে ঘুরছে চরকার মতো, অসহ্য। হঠাৎ কতগুলো ছেলে আমাদের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় আমাকে একটা বাজে কথা বলল। আমি শুনে চুপই ছিলাম। উনি আমাকে বললেন গাড়িতে গিয়ে বসতে, আর 10 মিনিট পর উনিও এসে গাড়িতে বসলেন। ঘামে ওনার জামা ভিজে গেছে, শার্টের হাতা ওঠানো। কি করেছে? মারামারি? কিছু করি নাই, জাস্ট ওদের একটু ধোলাই দিছি। আমার মনের কথা শুনলো কিভাবে? মা বাবা পরের মাসে 12 তারিখে আসবে, আর 20 দিন আছে। আমার ছোট একটা বোন আছে, ক্লাস 2তে পড়ে। বাই দ্য ওয়ে, তুমিও তো কম ছোট না, পিচ্ছি একটা মেয়ে। তুমি জানো তুমি আমার থেকে 6 বছরের ছোট। তো আর কিছুই বললেন না, আমিও বললাম না। সোজা বাসায় আসলাম। পরের দিন কলেজ যাওয়ার পর ফ্রেন্ডরা সবাই বলল রেস্টুরেন্টে যাবে খেতে।
না, আমি যাব না। এমন করস কেন? চল না। রিয়ার অনুরোধে রাজি হলাম আমি। রিয়ার বিএফও আসলো। ওর বিএফ শুধু আমার সাথে সেদে সেদে কথা বলছিল, আমি শুধু উত্তরটা দিতাম। হঠাৎ দেখি সৌরভ আসলো। সবার মাঝ থেকে আমার হাত শক্ত করে ধরে আমাকে টেনে নিয়ে গাড়িতে বসালেন সোজা। ওনার চোখ দুটো টুকটুকে লাল হয়ে আছে। আমার কেমন জানি ভয় লাগলো। গাড়িতে উঠে হাই স্পিডে গাড়ি চালাচ্ছেন উনি। এখন এত জোরে গাড়ি চালাচ্ছেন কেন? শাট আপ। আমাকে আমাদের বাসায় নিয়ে আসলেন উনি। আম্মু মনে হয় রান্নাঘরে ছিল। আমার রুমে নিয়ে এসে গালে একটা চড় মেরে দিল। ব্যথা পেলাম না, কিন্তু ভয় পেলাম। বোকার মতন আপাতত ওনার মুখ দেখছি আমি। তোর সাহস হয় কিভাবে অন্য ছেলের সাথে কথা বলিস? রোবটের মতন হয়ে বসে রইলাম। আজ পর্যন্ত কেউ আমার গায়ে হাত তোলেনি। দীর্ঘ 5 মিনিট পর উনি আস্তে আস্তে আমার পাশে এসে বসলেন। প্যাকেট থেকে টিস্যু বের করে আমার চোখ মুছে দিলেন। সরি, তুই অন্য কোনো ছেলের সাথে কথা বললে আমার তা সহ্য হয় না। নেক্সট টাইম আর বলবা না। রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না। কাল সকালে রেডি হয়ে থাকবা, তোমাকে বিজয়নগর আমাদের বাসা দেখাতে নিব। বাই। এটা বলে কপালে একটা চুমু দিয়ে চলে গেলেন। পরের দিন ভোর হতেই আমি তৈরি হয়ে আম্মুকে বললাম আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় যাইতেছি। কোন ফ্রেন্ড? ওই তো নিহা। এটা বলেই দৌড় দিলাম। নিহাদের বাসায় না গিয়ে সোজা নানুর বাসায় আসলাম। জীবনে কল্পনাও করতে পারবে না আমি যে এখানে আসছি। আরে সৌরভ, নানুর কথায় পেছনে তাকাতেই আমি টাসকি খেলাম। ও এখানে আসলো কিভাবে? জানলো কিভাবে যে আমি এখানে? নানু তাড়াহুড়ো করে ওনার জন্য খাবার আনতে চলে গেছেন। আমি ওখান থেকে পালানো ধরছিলাম। উনি আমার হাত ধরে ফেলেছে ততক্ষণে। আজকে আমার বাসায় যাওয়ার প্ল্যান চপাট করার শাস্তি তুমি পাবা। দুপুরে খাওয়া শেষে আমাকে ওনার কারে উঠতে হলো বাধ্য হয়েই। আজ কপালে শনির দশা আছে। ওনার সাথে বিজয়নগরে আসলাম ওনাদের বাসায়। এ যেন এক রাজপ্রাসাদ। উনি আমার হাত ধরে সবকিছু দেখাচ্ছেন। দেখলাম উনি ওয়েটারদের রুম থেকে চলে যেতে বললেন। ভয় লাগছে হঠাৎ। ওখান থেকে যেই দৌড় দিমু তারও উপায় নেই। শক্ত করে হাত ধরে রাখছে শয়তানটা। হঠাৎ এক টান দিয়ে আমাকে দেওয়ালের সাথে ঠেকিয়ে ধরলেন। হাত ছাড়ুন আমার। একদম আমাকে টাচ করার চেষ্টা করবেন না বলে দিলাম। ভুল করার সময় মনে ছিল না? আর এমন হবে না, ছেড়ে দিন প্লিজ। ভুল তো হয়ে গেছে, শাস্তি তো পেতেই হবে। আমি জানি কি করবে, তাই কিছু হওয়ার আগে জোরে একটা ধাক্কা দিলাম ওনাকে। আপনার সাহস হয় কিভাবে আমাকে কিস করার চেষ্টা করার? তুমি আমার হবু বউ, তোমাকে কিস করতে পারমিশন লাগবে নাকি? আর তোমার দোষেই আমি এই কাজ করতে যাচ্ছিলাম। কোনো মতে প্রাণ বাঁচিয়ে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে আসলাম। এরপরে আর একটা কথাও বলি নাই ওনার সাথে। উনি ড্রাইভার পাঠিয়ে আমাকে বাসায় পৌঁছে দিতে বললেন। বাসায় আসার পর দেখলাম মা খুশিতে এদিক ওইদিক ঘুরছে শুধু। তাহারে গুড নিউজ আছে, তোর আব্বু আসবে এই মাসের 26 তারিখ। আমি খুশি হলাম। কলেজে যাব না কাল, নয়তো শয়তানটা আবার ধরে নিয়ে ঘুরতে যাবে। বাসায় বসে বাবার অপেক্ষা করার মজাই আলাদা। পরের দিন সকালে না উঠে বেঘরে ঘুমোচ্ছিলাম, সে সময় ফোনে কল আসছে। রিসিভ করলাম না দেখেই। জান, আজকে কলেজ যাবা না? একদম আমাকে জান রাখবেন না, উফ বলেই কল কেটে দিয়ে ফোন অফ করে দিলাম। ঘুমাচ্ছি শান্তিতে। হঠাৎ খেয়াল করলাম খোঁচা খোঁচা কি যেন গালে লাগছে। চোখ মেলে তাকাতেই দেখি কারোর বুকে আমার মাথা। গালটা ওনার গালের সাথে লেগেই খোঁচা লাগলো। লাফ দিয়ে উঠে গেলাম। চিৎকার করব ওই সময় উনি আমার মুখ চেপে ধরলেন। 2 মিনিট পর আলতো করে হাত সরালেন। আপনি এখানে এই অবস্থায় কেন? আপনার সাহস হয় কেমনে আমার বিছানায় শোয়ার? আম্মু কই? শাশুড়ি মা, তোমার শাশুড়ির সাথে কথা বলেছে ফোনে। যান বের হন আমার রুম থেকে। আন্টি, কি হয়েছে? দেখেন না, আপনার মেয়ে আমাকে রুম থেকে বের হতে বলছে। তাহা, এটা কেমন বেয়াদবি? সুন্দর করে কথা বলতে পারোস না? সরি বল। তুমি তো জানো না ওই লোকটা কেন বের হতে বললাম। সরি, শান্তিতে নিজের রুমেও থাকতে পারবো না। আন্টি, হাত দিন আপনার। কেন? দিন। সৌরভ একটা ফোন গিফট করলো। আম্মু তো বললো এত টাকা খরচ করার কোনো মানে আছে? সমস্যা নাই, রেখে দিন। আম্মু না গললেই হয়। আজ এখানে দুপুরে খেও বাবা। ইস, গলে গেল রে। সৌরভ দাঁত কেলিয়ে চেয়ে আছে, যেন রুমটা তারই, আমি অতিথি। আশ্চর্য। যান আমার রুম থেকে, আমি চেঞ্জ করব এখন। গেলেও কি না গেলেও কি, আমি তো সব দেখি। স্টুপিড, বের হন বলছি। কথাটা বলে ওনাকে রুম থেকে বাহির করে দিয়ে দরজা লাগিয়ে দিলাম। কি জ্বালা রে বাবা। আম্মু রান্না করে, আমাকে ডেকে বললেন পরিবেশন করতে। হি হি, এমন ঝাল নুন দিছি না আজকে বাপ বাপ করে পালাবে।
সৌরভ খাবারটা 1 চামচ মুখে দিয়েই বুঝেছে যে আমি খাবারের 12টা বাজিয়ে দিয়েছি। খাও চান্দু, খাও। আন্টি, বেসিনটা কই? তাহা, যা সৌরভকে বেসিনের কাছে নিয়ে যা। আসেন। বেসিনে যেতেই এক টান দিয়ে চেপে ধরলো উনি আমাকে। ছাড়ুন, শুরুতেই বলছি, তা না হলে আমি কিন্তু চিৎকার করব। সৌরভ ছালে হাঁপাচ্ছে। চিৎকার করো। আর কইতে পারলাম না। ছুঁয়ে ফেললো ঠোঁট জোড়া। নিজের সব শক্তি দিয়ে ওনাকে সরানোর চেষ্টা করেও পারছি না। এমন লম্বা চৌড়া পোলার সাথে শক্তির জোরে পারা যাবে না, যা বুঝলাম। তাহা, সৌরভ, তোমরা কোথায়? আম্মুর ডাকে শয়তানটা ছাড়লো আমাকে। স্ট্যাচু হয়ে আছে আমি এখনো। পরের বার এমন শয়তানি করলে কি হবে বুঝছো নিশ্চয়। উনি বেশি থাকলেন না, চলে গেলেন তখনই। কাল আব্বু আসবে। বাসায় নানা আয়োজন, আর ডিস্টার্বের জন্য শয়তানটা তো আছেই। সকাল থেকে ওড়না দিয়ে টানাটানি করে। আমার আর একটু শক্তি থাকলে মেরে আলু ভর্তা বানিয়ে দিতাম। কিছু করতেও ভয় লাগে। দুপুর 2:32। আব্বু আসছে তখন। আমি আব্বুকে জড়িয়ে ধরবো, ওই সময়ে শয়তানটা কোথা থেকে দৌড়ে এসে হাজির। শ্বশুর মশাই। আব্বু তো অবাক হয়ে দাঁড়িয়ে আছে। সৌরভের এমন ব্যবহারে আম্মুও অবাক। সৌরভ গিয়ে আব্বুকে পা ধরে সালাম দিল আর বলল, আসার সময় কোনো প্রবলেম হয় নাই তো? ড্রাইভার কই? এটা বলে উনি গিয়ে ড্রাইভারকে টাকা দিলেন। গাড়িটা তোমার? জি, আপনাকে রিসিভ করার জন্য পাঠাইছি আমি। আব্বু আম্মুকে ফিসফিস করে বলছে, ছেলে তো ছবির থেকেও সুন্দর, কচু সুন্দর, একটা বানরের মতো লাগে। সবাই বিকেলের নাস্তা শেষে কথা বলছে বিয়ের অ্যারেঞ্জমেন্ট নিয়ে। আমার জন্মদিন এই মাসের 18 তারিখ। 25 তারিখে গায়ে হলুদ। পালায় যে যাব তারও উপায় নেই। রাস্তাঘাটে সব ওনার লোক। হ্যালো, কিরে রেশমি, ভালো আছিস? হ্যাঁ আম্মা, ভালো আছি। তুমি কিছু বলবে? তোর খালাতো বোন টিয়া তো আমেরিকাতে থাকে। ওরে বলে সৌরভের পরিবারের খবর নিচ্ছি। ছেলে নাকি ওখানের বড় ব্যবসায়ীদের মধ্যে একজন, আর ওনাদের বাসায় টিয়া গিয়ে সব দেখে আসছে। যাক, আলহামদুলিল্লাহ। আম্মু, আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না। দেখ, এমন ভালো ছেলে পাওয়া যায় না সহজে। সৌরভ তোকে সুখে রাখবে। বাবা মায়ের আপত্তি দেখে আর কিছু বললাম না আমি। রাতে ফোন আসলো সৌরভের, কল করেছে ধমক দিতে। তোমাকে বেশি সাহস দেখাতে মানা করি নাই? কোন সাহসে বলো যে বিয়ে করবা না? বিয়ে না করে যাবা কই? এখনো সময় আছে, শুধরে যাও, না হলে পরিণাম খারাপ হবে। কষ্ট তুমিই পাবা, তার জন্য তুমি দায়ী থাকবা। আমি আপনাকে ঘৃণা করি। অনেক দিন কেটে গেল। আজ সৌরভের বাবা মা আর ওনার ছোট বোন আসবে। আমাদের বিজয়নগরে ওনাদের বাসায় ইনভাইট করেছেন ওনারা। তারা আসার আগে সৌরভ আমাকে মেসেজ করেছে, ডিয়ার, ব্ল্যাক ড্রেসটা পরে আসবা। আমি জামাটা পরি নাই ইচ্ছে করে। নীল একটা জামা পরে গেছি। সৌরভ আমাকে দেখে রাগী চোখে তাকালো। তারপর আম্মুকে আর আব্বুকে সালাম দিয়ে সোফার রুমে নিয়ে বসলো। আমার দিকে আর তাকাই নাই। যাক, আল্লাহ ওনাকে হেদায়েত করেছে। আমি তো ভাবছি রেগে গিয়ে আমাকে বাসা থেকে বের করে দিবে। দিলেই ভালো, বিয়ে ভাঙবে। ওনার মা বাবা আসলো আরো কিছুক্ষণ পর। মাশাআল্লাহ, আমার ছেলের পছন্দ আছে বলতে হবে। দুজনকে দেখে মনে হচ্ছে মেড ফর ইজ আদার। এটা আমার ভাবি, আমার চাইতেও কিউট। সবাই ওনার কথায় হাসা শুরু করলো। আম্মু আব্বু সৌরভের আব্বু আম্মুর সাথে কথা বলায় ব্যস্ত এখন। সৌরভের বোন আমার কাছে এসে বলল, ভাবি চলো হাঁটি। ওকে। দুজনেই হাঁটতেছি, তখন সৌরভ আসলো এদিকে। জিসা যাও, তোমাকে মা ডাকছে। আমিও কেটে পড়েছিলাম জিসার সাথে সাথে। ঠিক সেই সময়ে উনি আমার হাত ধরে টেনে নিজের রুমে নিয়ে গেল। আমার কথার অবাধ্য হতে মানা করি নাই? কথা কানে যায় না? তুমি দেখতেছি আচ্ছা একরোখা মেয়ে। এই টাইপের বদ স্বভাব ঠিক করতে আমার একদিনও লাগে না। আর তুমি তো। আপনার কথায় চলতে হবে কেন? আমি আপনাকে ভয় পাই না। আমার উপরে নিজের জোর দেখাবেন না। হ্যাঁ, দেখাবো না, কারণ আজকের পর থেকে আমি তোমাকে অর্ডার করা লাগবে না, তুমি নিজেই সব করবা। এটা বলেই আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিলেন উনি। ভাবলাম কি না কি করবে। উনি সোজা ওয়াশরুম থেকে এক বালতি এনে আমার হাত ধরে আবার দাঁড় করিয়ে পানি ঢালেন একেবারে আমার মাথার উপর। এরপর আমার হাত ধরে সোফার রুমে নিয়ে আসলেন উনি। কি সৌরভ, তাহার এই অবস্থা কেন? এমন ভিজেছে কিভাবে? আমাদের বাসার পাশে যে সুইমিং পুলটা আছে, তাহা ওটাতে পড়ে গেছিল। ও তো সাঁতার জানে না, তাই আমি ওকে তুললাম। দেখো, আমিও ভিজে গেছি।
এত কিছু হয়ে গেল, তাহা তুমি ঠিক আছো? জি আন্টি। তোমার তো জামা চেঞ্জ করতে হবে, আসো আমার সাথে। সৌরভের আম্মু রুমে এসে একটা শাড়ি নিয়ে বললেন, এই নাও, এটা আমার শাড়ি, পরে নাও। কোনো মতে পরে নিচে নামলাম। শয়তানটা হা করে তাকায় আছে। ভেজা চুলে কি সুন্দর লাগছে ওকে, চোখ ফিরাতে পারছি না তো। চুপচাপ সবার সাথে এসে সোফায় বসলাম আমি। শয়তানটা সরাসরি আমার দিকে তাকিয়ে আছে, নির্লজ্জ কোথাকার। সন্ধ্যায় উনি আমাদেরকে বাসায় পৌঁছে দিয়ে এরপর নিজের বাসায় চলে গেলেন। মা, যতদিন না বিয়ে হচ্ছে তুমি তাহাকে বলবা না যে আমরা ওরে আগে থেকে চিনি। এখন বললে সমস্যা? আমি ওকে বিয়ের দিন সারপ্রাইজ দিব। তোদের যখন প্রথম দেখা হয়েছিল তখন তাহা টুতে পড়তো, ওর কি তখন কার কথা আদৌ মনে আছে? আমার বিশ্বাস ওর সবকিছু মনে আছে। সে কল্পনাও করতে পারবে না আমি তাকে কতটা ভালোবাসি। পরের দিন সকালে হাচ্ছু, আল্লাহ গো, মরে গেলাম মনে হয়। শয়তানটার জন্য আমার এখন এই অবস্থা। নাক মুছতে গিয়ে হঠাৎ দেখি সৌরভের পুরো পরিবার এসে হাজির। তোমার এমন অবস্থা হলে কিভাবে? সব আপনার ছেলের জন্য, মনে মনে বললাম। জানি না। আসলে মা, তাহা কাল যে পানিতে পড়ে গেছিল তাই মনে হয়। আমাকে এক বালতি পানি দিয়ে চুবাইছিল, ওই কারণে। আমাকে দেখা শেষে সবাই সোফার রুমে চলে গেল, শুধু শয়তানটা বাদে। কি হলো জান রুম থেকে? আমার একে তো সর্দি, তার উপরে মুখ দিয়ে শ্বাসও নিতে পারছি না। অনেক কষ্ট হচ্ছিল, চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ছে ওনার এরকম লুক দেখে। হঠাৎ কি বুঝে গেলেন উনি, কাশতে কাশতে অজ্ঞান হওয়ার মতো অবস্থা হয়ে গেছে আমার। সরি, আমি ভুলে গেছিলাম তোমার যে সর্দি। আমার তাকানো দেখেই তোমার এমন হয় কেন? আমার কষ্টটা আপনি কখনো বোঝেন নাই, বুঝবেনও না। ও তাই? এটা বলেই উনি আমার টেবিলের ড্রয়ারে কি যেন খোঁজা শুরু করলো। ব্লেড নিল একটা, তারপর আমার দিকে তাকিয়ে নিজের হাতে কয়েকটা টান দিয়ে ফেলে বললেন, আশা করি এখন তোমার কষ্টটা বুঝছি। আপনি কি পাগল? এটা বলে ওনাকে ধরে বিছানায় বসিয়ে হাতে ব্যান্ডেজ করে দিলাম। আমি এক পাগল, আমার কপালে জুটেছে আরেক পাগল। আমি জানি তুমি আমায় ভালোবাসো, মনে মনেই বলল সৌরভ। সবাই আমাদের বিয়ে নিয়ে কথা বলছে বাহিরে। দাঁড়াও, একটা কথা বলে আসি। আমার একটা কথা ছিল। হ্যাঁ বলো বাবা। বিয়ের সবকিছু যদি ঢাকায় হয় কেমন হয়? ওখানকার সবকিছুই মোটামুটি ভালো। এটা তো আমার ইচ্ছে ছিল যে ঢাকায় আমার বিয়ে হবে। উনি জানলো কিভাবে? তাহলে তো ভালোই হয়, দুই পরিবার একসাথে থাকবে। জুনের 21 তারিখ এঙ্গেজমেন্ট। আমরা ঢাকায় চলে এলাম সবাই। সৌরভ বিরাট একটা হোটেল বুক করেছে, আমরা সবাই এখন ওই হোটেলে। আজ আমার জন্মদিন, কিন্তু সবাই এমন ঠান্ডা কেন সেটাই বুঝছি না। আমার জন্মদিন ভুলে গেছে নাকি? শয়তানটাও তো এখনো উইশ করেনি। কচু ম্যাম, এটা আপনার। একটা গাউন, কিন্তু কে পাঠালো? ভেতরে দেখি একটা লেটার। ডিয়ার, জামাটা পরে বিকালে হোটেলের সামনে আসিও, সাথে আমার শ্বশুর শাশুড়িকেও আনবা। ও, ওই শয়তানটার কাজ তাহলে। আমি বিকেলে রেডি হয়ে হোটেলের সামনে গেলাম। সৌরভ আমাদের নিয়ে একটা পার্টি সেন্টারে আসলো। বিরাট একটা হল, চারদিকে আমার ক্যান্ডিড ছবি সব। আমার ছোটবেলা থেকে এখন পর্যন্ত সব ছবি দেখে মনে হচ্ছে আমার চারপাশে ওনার লোক ছিল আর খালি আমার পিক তুলেছে। কিন্তু উনি তো বললো আমাকে ইদানিং দেখছে। হায় রে, এত মানুষ কেন? এমন জানলে আরেকটু সাজুগুজু করতাম। এই পোলা আমার মনের খবর জানলো কেমনে? হঠাৎ সৌরভ আমার হাত ধরে হলের মাঝখানেই দাঁড় করালো। বিরাট একটা কেক আনা হলো, চকলেট কেক। শুভ জন্মদিন। ধন্যবাদ দিলাম ওনাকে। সবাই আমাকে বার্থডে উইশ করলো। কেক কাটলাম। আব্বু আম্মু, ওনার আব্বু আম্মুকে, নানুকে, জিসাকে কেক খাওয়ালাম। সৌরভকেও খাওয়ালাম। আচ্ছা, একটা কথা বলেন, আমার এত পুরনো ছবি পাইলেন কই? টপ সিক্রেট, বিয়ের দিন জানতে পারবা। ঢং। যাই হোক, অনেক ভালো কাটছে দিনটা। রাত তখন 10টা বাজে। উনি আমাকে মেসেজ দিলেন, ডিয়ার আমার রুমে আসো। আমি মেসেজ দিলাম, না আসবো না, এত রাতে গেলে লোকে কি ভাববে। আর একবার বলো, আসবা না? আসতেছি। ফোন রেখে সোজা ওনার রুমে গেলাম। লাইট অফ ছিল। কই আপনি? কেউ একজন আমার হাত ধরলো টান দিয়ে, তারপর বারান্দায় নিয়ে গেল। সেখানে মোমবাতি জ্বলছিল, একটা ছোট্ট কেক রাখা, পুরো চকলেট কেক। এই কেকগুলো আমি লাইক করি, কিন্তু মুখে লেগে যায়, ওটা বিরক্তিকর লাগে। কেক কাটো। আমি চুপচাপ কেক কেটে ওনাকে খাইয়ে দিতে লাগলাম। খেলো না। আমারও এত শখ নাই সেদে খাওয়ানোর। কেকটা এত মজা ছিল যে পুরোটা নিয়ে খেয়ে ফেলেছি। এত টেস্ট ছিল, লোভ সামলাতে পারিনি। কি হলো, আপনি খান না কেন? এখন খাবো।
এটা বলেই আমার গালে লেগে থাকা চকলেটগুলো খেয়ে নিল আঙুল দিয়ে নিয়ে। এক ধাক্কা দিলাম ওনাকে। ছি, এগুলো কেউ খায়? আমার তো দেখেই বমি পাচ্ছে। ওনার সাথে কথা বলায় ব্যস্ত ছিলাম। কিছুক্ষণ পর হঠাৎ দেখলাম আমার ওড়নাতে আগুন লেগে গেছে মোমবাতি থেকে। ওনার গায়ে যাতে না লাগে ওনাকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম আমি। কি হলো? এটা বলেই সৌরভ খেয়াল করলো তাহার ওড়নাতেই আগুন লেগেছে, তাই আগে সে ওকে ঠেলা দিয়েছে। সৌরভ তাড়াতাড়ি করে ওর ওড়নাটা টান দিয়ে ফেলে দিল নিচে। তাহা খুব ভয় পেয়ে গেছে। আমার জন্য এমন হয়েছে, আজ যদি ওর কিছু হয়ে যেত। ওর চোখে মুখে ভয় দেখে ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। হাত পুড়ে গেছে কিছুটা, ওনাকে বলবো না, না হলে ব্যথা ফিল করার জন্য নিজের হাত পুড়বে এবার। নাও আমার শার্টটা পরে নাও, তোমাকে রুমে দিয়ে আসি, চলো। পরের দিন সকালে আমরা দুজন পরিবারের সকলের নাস্তা একসাথে বসে করতেছি। সৌরভ আমার সাথে বসলো। আমি হাত ওড়না দিয়ে ঢেকে রেখেছি, না হলে দেখে ফেলবে। শয়তানটা পা দিয়ে খালি খোঁচা মারছে। এর ভেতরে খাবার কি ঝাল, পানি পানি। সৌরভ পানি এগিয়ে দিল। ওয়েটার। জি স্যার। আমি তোমাদের মানা করি নাই খাবারে বেশি ঝাল দিবা না, আমি আলাদা টাকা দেই নাই এর জন্য। আর এমন হবে না স্যার। আমার আম্মু আব্বু আর সৌরভের আব্বু আম্মু সবাই মিলে গল্প করছে কাল আমাদের এঙ্গেজমেন্ট নিয়ে। সৌরভ আমার হাত ধরে ওনার রুমে নিয়ে এলেন। কি হয়েছে? একটা থাপ্পড় দিব আমার থেকে কথা লুকানোর জন্য। কি লুকাইছি? কাল যে হাত পুড়ছো আমাকে বলো নাই কেন? না, ভাবলাম। শাট আপ, আর একটা কথাও বলবা না। এই বলে উনি হাতে মলম লাগিয়ে দিলেন। এঙ্গেজমেন্টের সব কিছু রেডি। সৌরভ আমার হাত ধরে আংটি পরিয়ে দিল। এটা তো সেই আংটিটা যেটা আমি ওই দিন পছন্দ করেছিলাম। উনি জানলো কিভাবে? আমি তো বলি নাই। শেষে আমিও ওনাকে আংটি পরিয়ে দিলাম। আমি একটা বড় লেহেঙ্গা পরেছি আজ, জাম কালারের। আমি বুঝি না আমার মনের সব খবর উনি রাখে কিভাবে। সৌরভ আমার দিকেই তাকিয়ে আছে। উনিও একটা জাম কালারের শেরওয়ানি পরেছেন, সিনেমার নায়কের মতো লাগে। আমার খালাতো বোনরা তো ওনাকে পাগল করে দিছে রীতিমতো। বেশ ধুমধাম করেই অনুষ্ঠান শেষ হলো। পরের দিন বিকালে কেউ আমার রুমের দরজা ধাক্কাচ্ছিল। আমি ভাবলাম নানু হতে পারে, কিন্তু জানতাম না নানু বাথরুমে ছিল। গিয়ে দরজা খুললাম। ম্যাম, সৌরভ স্যার এই মিল্ক শেকটা আপনার জন্য পাঠিয়েছি। ওয়েটারের হাত থেকে মিল্ক শেকটা নিয়ে খেয়ে নিলাম আমি। মজারই ছিল। পরের দিন আমি সকাল থেকে বমি করতে করতে আমি শেষই হয়ে যাচ্ছিলাম। সৌরভ তো পাগল হয়ে যাওয়ার পথে। ডাক্তার 3টা এনে হাজির করেছে। ডাক্তার জানালেন আমার ফুড পয়জনিং হয়েছে। এই হোটেলকে যদি আমি ভেঙে না দিছি, কি বিষ মিশাইছেন? আমার ওয়াইফ এতটা অসুস্থ হয়ে পড়েছে। স্যার বিশ্বাস করুন, আমরা সম্পূর্ণ হাইজেনিক খাবার আপনাদের পরিবেশন করেছি। তাহলে ও কি গিয়ে বাহিরের খাবার খেয়েছে? তাহা তুমি কাল কি কি খেয়েছো? অনুষ্ঠানে যেগুলো আপনারা খেলেন আমিও তাই খেলাম। ওগুলা তো আমরা সবাই খেয়েছি। আর কি খাইছো? বিকালে কি কিছু খাইছো? আপনি আমার জন্য মিল্কশেক পাঠিয়েছেন, ওটা খাইছি। তারপরে আর কিছু খাইনি। মিল্ক শেক? কিন্তু ওটা আমি তো পাঠাই নাই। ওয়েটার বলল আপনি পাঠিয়েছেন। সিসি ক্যামেরার ফুটেজ চাই এখনই। স্যার আসেন আমাদের সাথে। এই তো আপনাদের হোটেলের ওয়েটার তাহাকে মিল্ক শেক দিচ্ছে। এটা আমাদের হোটেলের ওয়েটার না? এত সিকিউরিটি থাকতে বাহিরের ওয়েটার এসে আমার ওয়াইফকে বিষ দিয়ে গেল, আর আপনারা কিছুই জানেন না? আসলে আমাদের হোটেলের মতন স্যুট পড়েছে, তাই হয়তো গার্ড ঢুকতে দিয়েছে। আমি জানি এটা কার কাজ হতে পারে। মিস্টার রহমান, রনি, সুজন যে এই কাজটা করছে তাকে আমার সামনে নিয়ে আসো। তাহাকে দেখতে এসে দেখলাম ঘুমিয়ে আছে। সব আমার দোষ। লোকেরা আমার সাথে শত্রুতামি করে তোমার উপর দিয়ে দেখাইতেছে। চোখ মেলে দেখি আমার দিকে তাকিয়ে আছেন উনি। দুর্বলতার কারণে উঠে বসতেও পারছি না। উনি সবটা বুঝতে পেরে নার্স ডাকলেন। কিসের ট্রিটমেন্ট করছেন? 3 জন ডাক্তার আমি কেন আনছি? সকাল থেকে বমি করতে করতে দুর্বল হয়ে গেছে, এখনো সুস্থ হচ্ছে না কেন? আসলে ওনার খাবারে কড়া ডোজের পয়জন মেশানো হয়েছিল। এটা বমির সাথে বের হয়ে যাবে, আর আমরা এখনই ওনাকে ঘুমের ইনজেকশন দিয়ে দিচ্ছি। সৌরভ এগিয়ে এসে তাহার পাশে বসলো। ডাক্তার ইনজেকশন দিচ্ছে। হঠাৎ করে সে তাহার হাতটা শক্ত করে ধরলো। ওর ব্যথা সে সহ্য করতে পারছে না। মিস্টার রেহমানের কপালে শনি আছে। পরের দিন তাহার শরীরটা মোটামুটি ভালো হয়ে উঠেছে। বিয়ের দিনটাও ঘনিয়ে আসছে। সবাই ব্যস্ত কাজ নিয়ে। সব শপিং শেষ। আখির আম্মুর কল আসলো। উনি জানলেন
আখির হাত ঠিক হবে কিনা ডাক্তার সিউরিটি দিয়ে বলতে পারছে না। এই বলে উনি অনেক কান্নাকাটি করলেন। আপনি কেন এমন করলেন আখির সাথে? ওর তো কোনো দোষ ছিল না। ও তোমার ওড়নায় হাত দিছে তাই? ও তো কোনো ছেলে না। একই। তুমি চাইলে আমি ওর পরিবারকে টাকা দিতে পারি ভালো ট্রিটমেন্টের জন্য। হাত ভেঙে এখন সহানুভূতি দেখাচ্ছে। গায়ে হলুদটা হালকা অনুষ্ঠানের মাঝে শেষ হয়েছে। তেমন হইচই নেই, কারণ হলো তাহার অসুস্থতা। তাহা আজ একটা হলুদ লেহেঙ্গা পরেছে, সাথে নেটের ওড়না। রেডি হয়ে নামতে যাওয়ার সময় কে যেন ওকে টান দিয়ে নিয়ে গেল ওকে। তাহা অনেক ভয় পেয়ে গিয়েছিল। কি এতদিন হয়ে গেছে তাও ভয় পাও কেন? আপনার কাজই এমন। সৌরভ মুচকি হেসে হলুদ নিয়ে লাগাই দিল তাহার গালে। সবার আগে আমি তোমায় হলুদ লাগালাম, এবার চলো যাই। গায়ে হলুদ শেষ হলো 1 ঘন্টার মাঝামাঝি সময়। পরের দিন হচ্ছে বিয়ে। লাল টুকটুকে একটা লেহেঙ্গা পরেছে তাহা। গয়নাতে ওকে চুবিয়ে রাখছে সৌরভের মা। সৌরভও লাল শেরওয়ানি পড়েছে। হুজুরের আসার পরই বিয়েটাও হয়ে গেল। আস্তে আস্তে সব শেষ হয়ে গেল। সন্ধ্যায় সৌরভের কিছু কাজিনরা ওকে নিয়ে হাসি ঠাট্টা করছিল। তার পাশেই তাহা চুপচাপ বসেছিল। সৌরভ ওকে কানে ফিসফিস করে বলল, যাক, অবশেষে মিস তাহাকে মিসেস সৌরভ করলাম। হ্যাঁ, জোর করে। রাত 11টার দিকে তাহার কাজিনরা ওকে নিয়ে সৌরভের রুমে বসিয়ে দিয়ে আসলো। একটা গোলাপের বাগানের মতন লাগছে রুম থেকে। লাভ নেই, যত কিছুই করুক না কেন আমি ওরে আজ আমাকে টাচ করতে দিব না। লাইটটা অফ হয়ে গেল। শয়তানটার কাজ আমি জানি। খাট থেকে নেমে গেলাম আগে ভাগে। কি হলো, লাইট অফ করলেন কেন? আপনি কই? বাইরে হালকা আলোয় চেহারা দেখলাম। এটা তো সৌরভ না। এটা কে? কে আপনি? সৌরভ কই? লাইট জ্বলে উঠল। লোকটার হাতে একটা রড। আমার দিকে এগোচ্ছে কেন উনি? আমি দৌড়ে পালাতে যাব, ঠিক তখনই লোকটা আমাকে টান দিয়ে নিচে ফেলে দিল ফ্লোরে। পায়ে ব্যথা পাইছি অনেক। আমি পিছাচ্ছি আর লোকটা রড হাতে নিয়ে এগোচ্ছে। সৌরভ! মনে হলো তাহা ডাকলো আমাকে। মেইন হলে গিয়ে দেখলাম সেখানে তাহা ছিল না। তাহা কই? মা বলল তাহাকে তোর কাজিনটা তোর রুমে নিয়ে গেছে। দেরি না করে এক দৌড়ে আমার রুমে গেলাম। তাহা, তাহা কই তুমি? হঠাৎ নিচে তাকিয়ে দেখি তাহা নিচে পড়ে আছে, রক্ত ওর মাথার চারিদিকে। আমি বসে ওকে বুকে টেনে নিলাম। তাহা, কি হলো তোমার? কথা বলো। আহা তাহা, তাহা, সুজন, জলদি এসো। সুজন ছুটে আসলো। তাহার এমন অবস্থা দেখেই সুজন ফোন নিয়ে অ্যাম্বুলেন্স কল করলো। 10 মিনিটের ভেতর অ্যাম্বুলেন্সও চলে আসলো। আমার মাথা কাজ করছে না, কি থেকে কি হয়ে গেল? তাহা, কথা বলো। তাহাকে আইসিইউতে নিয়ে গেল ডাক্তার নার্সরা মিলে। সৌরভকে ঢুকতে দিল না। সৌরভ নিচে বসে পড়েছে। কি করব আমি তাহার কিছু হয়ে গেলে? ওই দিনের ঘটনার পর ওকে একা কেন ছাড়লাম আমি? একজন ডাক্তার বের হলো। সৌরভ উঠে দাঁড়িয়ে বলল, প্লিজ বলেন, ও এখন কেমন আছে? অবস্থা ভালো না, ওনাকে শক্ত কিছু দিয়ে আঘাত করা হয়েছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি চেষ্টা শুনতে চাই না, আমি ওকে সুস্থ দেখতে চাই। ভুলে যাবেন না ও আমার স্ত্রী। যত টাকা লাগে আমি দিব, শুধু আমার তাহাকে সুস্থ করে দিন। যে এই কাজ করেছে তাকে আমি এত কষ্ট দিব যে সে নিজের নামই ভুলে যাবে। আমাকে আজকের সবগুলা সিসি ফুটেজ দেখাও সুজন। স্যার দেখুন, একটা লোক আপনার রুমে ঢুকছে। চেহারা চেনা চেনা লাগে। আরে এটা তো মিস্টার রহমান। আমি জানতাম এটা ওরই কাজ। ছাড়বো না ওকে। হ্যালো রিয়াজ, তুই ইমিডিয়েটলি কেসটা হ্যান্ডেল কর। রিমান্ড আমি নিজে নিব। আমার তাহাকে কষ্ট দিছে সে, আমি নিজের হাতে ওর চামড়া উঠাবো। পরের দিন তাহার অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে। সৌরভ গিয়ে ওর হাতটা ধরল, কেঁদে কেঁদে বলল, তাহা, আমি তোমার সৌরজগৎ। মনে আছে তোমার? আমাদের একই দিনে অ্যাক্সিডেন্ট হয়েছিল 10 বছর আগে। আমার পাশের সিটে তুমি অ্যাডমিট হয়েছিলে। আমি তোমাকে দেখিয়ে দেখিয়ে পানি খাইছি, খাবার খাইছি, তোমাকে দেই নাই, কারণ ডাক্তার মানা করছিল। তুমি ভালো হয়ে আমাকে পুরো হসপিটালে দৌড়ানি দিছিলা। তোমার আগেই আমার ছুটি হয়ে গেছিল, আমি তাই তোমার আগেই চলে গেছিলাম। আমরা হসপিটালে কত কথা বলছিলাম, মনে আছে তোমার? সেদিনের পরের দিনই আমরা ঢাকায় চলে আসি, পরের সপ্তাহে আমেরিকাতে চলে আসি, কিন্তু আমি তোমাকে ভুলতে পারিনি। আমি বাবাকে বলে তোমার জন্য 2জন আলাদা বডিগার্ড রেখে গিয়েছিলাম, তোমাকে সেফ রাখার জন্য, তোমার খবর আমাকে দেওয়ার জন্য। কিন্তু দেখো, আজ আমি তোমার পাশে, তাও তোমার এত বড় ক্ষতি হয়ে গেল। হ্যালো সৌরভ, তোর শিকার এখন আমার কাছেই। আমি আসছি। সকাল 10:45।
রিমান্ড রুমে মিস্টার রেহমানকে হাত পা বেঁধে দাঁড় করিয়ে রেখেছে পুলিশ। তোর সাহস তো কম না, আমাকে গরম রড এনে দেওয়ার ব্যবস্থা করো। আমার তাহার ক্ষতি করছস, তুই জানোস না এরপরে তোর কি হাল হবে। তুই আমার ভাইকে এমন মেরেছিস, সে কমাতে তুই কি ভাবছিস আমি তোকে ছেড়ে দেব? জানি এখন তুই আমাকে মেরে ফেলবি, কিন্তু আমি তো তোর ক্ষতি অলরেডি করে ফেলেছি। তুই তোর তাহারে 100টা ডাক্তার দিয়েও বাঁচাতে পারবি না। আমি সব ডিটেলস নিয়েছি। 1 বছর আগেও পড়ে গিয়ে মাথা ফাটাইছে, সব জায়গায় মেরেছি। সৌরভের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। ওই দিন তাহা বাথরুমে অজ্ঞান হয়ে গিয়েছিল, তারপর মাথা ফাটছে ওর। মিস্টার রহমান, যা করলি ভালো করলি না, তোরে আমি মেরে ফেলবো দেখিস। এটা বলেই সৌরভ ইচ্ছে মতন মারল ওকে। গরম পানি ওর গায়ে ঢেলে দিল শেষে। তাও রাগ কমছে না ওর। ছুরি আনো এবার, আজ তোর হাত দিয়ে আমার তাহাকে মারছিস না, ছুরি দিয়ে নখ উপড়ে ফেলবো তোর। ঠিক সেই সময় তাহার আম্মুর ফোন আসলো। উনি জানালেন তাহার জ্ঞান ফিরেছে। সৌরভ তাড়াতাড়ি করে ওখান থেকে চলে আসলো। রিয়াজকে বলল ওরে পিটাতে। সৌরভ তাহার পাশে এসে বসলো। তাহা এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। আমার জন্য আজ তোমার এমন হাল হলো, আমি কখনো তোমাকে একা ছাড়বো না। সৌরভ, কিছু খেয়ে নাও, আমরা সবাই তাহার পাশে আছি। না, আমি ওকে একা রেখে যাব না। আচ্ছা, এখানে খাবার এনে দেই। মায়ের কথাতে খাবার আসলো। সৌরভ খাবারটা খেয়ে নিল। তাহাকে বলল, খাবা? না থাক, দিব না। কি মজা খাবারটা, ইস। তাহা চুপ করে ওর দিকে তাকিয়ে আছে। আচ্ছা, তুমি সুস্থ হয়ে আমাকে দৌড়ানি দিও। সৌরজগৎ, আমাকে চিনতে পারছো? কিছু বলার আগেই তাহা জ্ঞান হারিয়ে ফেলেছে। ডাক্তার এসে বলল, ওকে একটা হাইড্রোজের ইনজেকশন দিতে হবে। সৌরভ দাঁড়িয়ে আছে ওর মাথার দিকে। খুব কষ্ট হচ্ছে ওর, সে সহ্য করতে পারছে না। পকেট থেকে ফোন নিয়ে রিয়াজকে কল করে বলল, তুই আমার হাতে ওই পশুটাকে দিয়ে আমি ওরে খুন করব। দেখ শান্ত হ, আইন নিজের হাতে নিবি না। আমরা দুজনে মিলে ওরে আরো বড় কেসে ফাঁসিয়ে ওর ফাঁসির ব্যবস্থা করতে পারি। আমি ওর মরা মুখ দেখতে চাই। তাহার আম্মু আব্বুর অবস্থা খুব খারাপ। একটা মাত্র মেয়ে তাদের, তাও এই হাল। সৌরভ গিয়ে ওনাদের দুজনের সামনে হাঁটু গেড়ে বসলো। আমায় মাফ করবেন, এসব আমার জন্য হয়েছে। আমাকে আপনারা মাফ করে দিন। আমার জীবন থাকতে আমি তাহার আর কোনো ক্ষতি হতে দিব না, কথা দিলাম। তারা চুপ হয়ে সৌরভের দিকে তাকিয়ে কান্না করছে শুধু। সারাদিনে তাহার আর জ্ঞান ফিরে নেই। ডাক্তার বলল, তাহার কিছুদিন আগে মাথায় চোট পাওয়ার কারণে আর ওকে সেই জায়গাতে আঘাত করা হয়েছে বলে সুস্থ হতে সময় লাগছে। ভাগ্য ভালো আর একটুর জন্য মগজে লাগেনি, না হলে স্মৃতি হারিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। যে করেই হোক আমার তাহাকে সুস্থ করে দিন। সৌরভের গার্ডরা হাতে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। সৌরভ ধমক দিয়ে বলল, আমি বলছি না তোমাদের যে আমি খাবো না, কথা কানে যায় না। আমার তাহা 2 দিন ধরে কিছু খাই নাই, আমি খাবো কিভাবে? ডাক্তার, ওর জ্ঞান ফিরছে না কেন? ওনাকে আমরা ঘুমের ইনজেকশন দিয়েছি, 16 ঘন্টা ছাড়া জ্ঞান ফিরবে না। সৌরভ, তাহা সুস্থ হলেই আমেরিকা চলে যাব, এখানে আর থাকা সেভ হবে না। তাহার দিকে তাকিয়ে আছি শুধু। আমার কি ভাগ্য, আমার প্রিয় মানুষ আমাকে চিনতে পারলো, তাও জ্ঞান হারিয়ে এখন সে গভীর ঘুমে। রাত 1টা তখন। তাহার মাথার পাশে হেলান দিয়ে শুয়ে আছে সৌরভ। তাহার হাত ওর হাত স্পর্শ করলো হঠাৎ। ও জেগে দেখলো সে ওর দিকে তাকিয়ে আছে। তাহা নড়ে চড়ে বলল, কিছু খেয়ে নিন, ওই সোফাতে গিয়ে একটু ঘুমান যান। ও জানে কিভাবে আমি যে কিছু খাই নাই? কথাগুলো বলে আবার ঘুমিয়ে পড়ল। ওর হাতটা কেমন ঠান্ডা হয়ে আছে। নার্স, জলদি আসুন। জি স্যার। ওর শরীর এত ঠান্ডা কেন? নার্সরা তাড়াতাড়ি করে ব্ল্যাঙ্কেট গায়ে দিল তাহার। আমি বুঝছি না আমি কি করব, কি করলে ওকে পুরোপুরি স্বাভাবিক জীবনে নিয়ে আসতে পারবো। রিয়াজ ফোন করে জানালো মিস্টার রায়হানকে সে আদালতে পাঠিয়েছে আর রিয়াজ কাজ করে দিচ্ছে। এবার মিস্টার রহমানকে আর কেউ বাঁচাতে পারবে না। তাহার মা আমায় বললেন, বাবা কিছু খেয়ে নাও, তাহাকে দেখার জন্য তো তোমার নিজেকে ঠিক রাখতে হবে। তার কথায় পাউরুটি 1 পিস মুখে নিয়েছিলাম আমি সেদিন। পরের দিন দুপুরবেলাতে তাহার জ্ঞান ফিরেছে। সৌরভ যেন নতুন করে তাহার প্রেমে পড়েছে। শুধু ওর দিকে তাকিয়ে আছে সে। ডাক্তার জানালেন, সে যখন সম্পূর্ণ বিপদমুক্ত, আসলে এমন ক্রিটিক্যাল অবস্থার রোগীর জন্য 3-4 জন ডাক্তার থাকা দরকার, যা আপনি করেছেন। আমি ওকে আজকে নিয়ে যাব। এমন অবস্থায় আপনাদের বিদেশ ভ্রমণ ঠিক না। ওনার
মাথায় প্রবলেম হতে পারে। কয়েক মাস পরে গেলে ওনার কোনো ক্ষতি হবে না। অ্যাজ এ ডক্টর আমি অ্যাডভাইস দিতেছি। মা, তাহলে 7 দিন পর আমরা বিজয়নগর চলে যাব, 2 মাস পর আমেরিকা। ওকে। হাসপাতাল থেকে আমরা সবাই সোজা হোটেলে আসলাম। তাহা দেখল তার আশেপাশে 3-4টা নার্স ঘুরঘুর করছে। অবাক হয়ে সে বলল, এ কি, এত নার্স কেন? যাতে তোমার বিছানা থেকেও না নামা লাগে। সে সময় সবাই যার যার রুমে চলে গেছে বিশ্রাম নিতে। তাহা একটু বিছানায় শুতে নিতেই ওর চোখ জুড়ে ঘুম নেমে এলো। সৌরভ ফ্রেশ হয়ে এসে দেখল তাহা ঘুমিয়ে গেছে। সে ওর পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিল, এরপর নিজেও একটু ঘুমিয়ে নিল। সকাল হয়েছে তাহার চেঁচেমেচিতে। চেঁচিয়ে ওর মাকে ডাকছে শুধু। আম্মু। সৌরভ হকচকিয়ে উঠে বসে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমার এত বড় চুল কত সুন্দর ছিল, মাঝখান দিয়ে কেটে দিছে। ও ও না, মানে এই নার্স। জি স্যার। তোমরা তাহার চুল কাটছো কেন? আসলে ওই জায়গা ওয়াশ করা টাপ ছিল, তাই ওখানে থাকা চুলগুলা কেটে ফেলা হয়েছে। হ্যাঁ, কিছু হবে না, আবার বড় হয়ে যাবে। বেশ কিছুক্ষণ পর তাহা খেয়াল করলো সৌরভ তার সাথে যেন কথা বলছে। সে চুপচাপ খাট থেকে নামলো। সৌরভ রুমে থাকলে নার্সরা থাকে না রুমে। তাহা পা টিপে টিপে গিয়ে ফ্রিজ খুললো। একটা নিয়ে খাওয়া শুরু করে দিল সে। 2 দিন ধরে কিছুই খায় নাই সে। সৌরভ পেছনে তাকিয়ে দেখলো তাহা গোটা কোন আইসক্রিম খেয়ে ফেলেছে। রেগে মেগে কাছে এসে বলল সে, একটা থাপ্পড় দিব, আইসক্রিম খেলে কাশি বেড়ে যাবে, তখন কাশলে মাথায় ব্যথা পাবা, জানো না? আমার অত কিছু মনে নাই, খিদে লাগছিল খুব। আমি কি কোথাও চলে গেছিলাম? আমাকে বললে কি হতো? মেজাজ খারাপ করে রাখে, খিদা লাগছে না? ওয়েট নার্স, যাও খাবার পরিবেশন করো। নার্স খাবার এনে দিল। সৌরভ নিজে লোকমা বানিয়ে বলল, নাও হা করো। না, খাবো না, খিদে নেই। সৌরভ মুখ টিপে ধরে সব খাবার মুখের মধ্যে পুরে দিল। তাহা আস্তে আস্তে চিবোচ্ছে। সৌরভ চলে গেল রাগ করে। তাহা কেঁদে কেঁদে বলল, আমার দোষ সব। কি করব, ওনাকে খাবারের কথা বলতে লজ্জা লাগে। আইসক্রিম খেলে যে ক্ষতি আমি কি জানি? কিছুক্ষণ পর নার্স ছুটে সৌরভের কাছে গিয়ে বলল, স্যার স্যার। কি হয়েছে? তাহা ম্যাম বমি করেছে। সৌরভ এক দৌড়ে রুমে গেল। ওকে বিছানায় শুইয়ে দিতেই ডাক্তার এসে বললেন, ওনাকে শুধু স্যুপ খাওয়াতে বলছিলাম। কবে যে নিজের রাগ কন্ট্রোল করতে পারবো? আমার দোষ এটা। সুজন, আমার রুম থেকে এই ফ্রিজ সরাও। তাহা ওর দিকে ভয় ভয় চোখে তাকিয়ে আছে। কি? কিছু না। সরি। আচ্ছা, আমার ফোন কই জানেন? এই নেন, গ্যালারিতে তো মার্কেট বানায় রাখছো। আপনার কি? আপনি আমার ফোন চেক করছেন কেন? তুমি আমার বউ, আমি চেক করতেই পারি। সে সময় জিছা তাহাকে দেখতে আসে। ওর সাথে বসে বসে গল্প করছে এখন তাহা। সৌরভ এসে বলল, জিসা, যা তোর রুমে যা, পড়া নাই। জিসা মুখটা বাঁকিয়ে চলে গেল আবার। তাহা তাড়াতাড়ি করে কাঁথা টেনে মুড়ি দিয়ে শুয়ে পড়ল। ঢুকিয়ে লাভ নাই, আমার যেদিন ইচ্ছা হবে সেদিনই ভালোবাসবো। এখন ভয় পাইও না, এখন কিছু করব না, সুস্থ হও। সৌরভ মুচকি হেসে তাহার পাশে শুয়ে ওকে জড়িয়ে ধরল। এই ছাড়ুন, আমাকে কেউ ধরলে আমার ঘুম আসে না। পরের দিন সৌরভ ঘুম থেকে ওঠার আগেই উঠে পড়ল। বাচ্চাদের মতন ঘুমাচ্ছে তাহা। ওর চোখে আলো পড়েছে বলে সে পর্দা টেনে দিল। তাহা ঘুম থেকে আরো পরে উঠেছিল। ঘড়িতে চোখ রেখে চমকে গেল সে। সকাল 10টা বাজে। এতক্ষণ ঘুমালো সে? তোমাকে ঘুমের ওষুধ দিছে তাই? নাস্তা আসার পর থেকে তাহা ইচ্ছে মতন খাচ্ছে। খুব খিদা লেগেছিল ওর। সৌরভ বসে বসে ওর খাওয়া দেখছে। তাহা আবারও বলল আনতে। ওর পেট ভরে নাই। এত হাসির কি আছে? ওকে, খাবো না। ওকে সরি। নার্স, যাও আরো আনো। না, খাবো না। খাবা না। নার্স, যা বলেছি করুন। আমি হল রুম থেকে আসতেছি, আমার ক্লায়েন্টরা আসছে। তাহার রুম থেকে নড়বা না, আপনারা সবাই ওর দিকে খেয়াল রাখবেন। টাটা। তাহা ঠিক করলো গেমস খেলবে। গেম খেলতে খেলতেই ঘুমিয়ে পড়ল সে। সন্ধ্যা 6টা বাজে। ঘুম ভেঙে গেল ওর। চোখ মেলে তাকে দেখলো সৌরভ ওকে জড়িয়ে ধরে আছে। ওর গায়ে এক অন্যরকম গন্ধ। উনি তো ঘুমিয়ে আছে। জোরে জোরে সুবাসটা নিলাম ওনার গায়ের। অন্যরকম ফিলিংস, নেশার মতো লাগছে। বাথরুমে গিয়ে গোসল করার জন্য গায়ে পানি দিতেই এ কি, আমি এখন কি করব? মাথায় তো ব্যান্ডেজ, পুরো ভিজে গেল। তাহা, কই তুমি? না মানে দরজা খুলো। না 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 না। দরজা ভেঙে ফেলবো। তাহা ভয়ে ভয়ে দরজা খুলল। দরজা খুলতে দেরি কেন? এ কি, তোমার সারা গায়ে পানি? মাথায় ঢালো নাই তো? হ্যাঁ। ইচ্ছা করছে তোমাকে মেরে আবার তোমার মাথা ফাটিয়ে দেই। আম্মু। চুপ, যাও জামা চেঞ্জ করে নাও। আগে ব্যান্ডেজ চেঞ্জ করতে হবে। সেলাইয়ের জায়গায় পানি না গেলেই ভালো।
সৌরভের কথায় ডাক্তার আসলো, ব্যান্ডেজে বদলে দিল। সৌরভ বলল আজকে ওরা বিজয়নগর যাবে, ওখানে বৌভাতের অনুষ্ঠান হবে। ওর কথা মতন রাতে সবাই বিজয়নগর এসে পৌঁছালো। তাহার আম্মু আব্বু বাসায় চলে গেছে, আগামীকাল বৌভাত হবে, সব প্রস্তুতি হয়ে রয়েছে। রুমে এসে সৌরভ মুচকি হেসে তাহাকে দেখছিল। তাহা কপাল কুচকে বলল, আপনি আমার দিকে তাকিয়ে অমন করে হাসছেন কেন, আর আমার দিকে এগোচ্ছেন কেন? কতদিন হলো? কি দেখাচ্ছি। তাহা ভয় পেয়ে আগে ভাগে খামচি দিল। কি হলো? এত বড় নখ কাটো না কেন? সরেন, আমি ঘুমাবো। এটা বলেই হাঁটা ধরল তোহা। সৌরভ এক টানে ওকে জড়িয়ে ধরল হঠাৎ, তারপর ফিসফিস করে বলল, তুমি এত আনরোমান্টিক কেন? আমি ঘুমাবো ব্যাস। রাত 2টার দিকে সৌরভ খেয়াল করলো তাহা ওকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। অত সহজে ধরার মতন মেয়ে তো তাহা না। শীত লাগছে নাকি ওর? গায়ে হাত দিয়ে দেখলো প্রচন্ড জ্বর। তাহা উঠো। তাহা। কি? নাও এই ওষুধটা খাও। কেন? তোমার জ্বর তাই। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠল তাহা। সৌরভ ঘুমাচ্ছে। তাহা বারান্দায় গিয়ে দাঁড়ালো। কত বড় বাড়ি, অথচ এই বাড়ির সামনে নিয়ে কতবার ঢাকা গিয়েছিল সে। জানতই না যে এটা হবে তার শ্বশুর বাড়ি। ভাবতে ভাবতে নিচের বাগানে গেল সে। শিউলি ফুল গাছ দেখে নিচে ঘাসের ওপর বসে সে ফুল কোড়াচ্ছিল। হঠাৎ খেয়াল করলো গায়ে পেছন থেকে চাদর দিল সৌরভ। কখন উঠলেন? তোমার আগেই দেখলাম কি কি করো। মালা আরেকটা বানালাম, নেন এটা আপনার। পরিয়ে দাও। বাবারে কত লম্বা, নাগাল পামু কেমনে? অনেক কষ্টে পরিয়ে দিল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, মেহমান আসা শুরু করবে। কি পরমু তাই ভেবে ওনার রুমে এসে আলমারি খুললাম। ও মা, এত শাড়ি লেহেঙ্গাও আছে তো, কি পরবো তাও বুঝছি না। লেহেঙ্গা পরো, ব্ল্যাক যেটা আছে ওটা। অমান্য করলে আজ তোমার কপালে দুঃখ আছে। 10টার পরে পার্লার থেকে কয়েকজন এসে তাহাকে সাজিয়ে দিল। আম্মু আব্বু ও আসলো। এক এক করে সব আত্মীয় স্বজনও আসা শুরু হয়ে গেছে। তাহা খুব বেশি খুশি তাদের দেখে। সৌরভ সম্পূর্ণ বাসায় 20-30টা বডিগার্ড রেখেছে। তাহার পেছন পেছন 2টা ঘুরছে। আহা, সবাই বিরিয়ানি খাচ্ছে আর আমি বসে বসে স্যুপ খাচ্ছি, কি কপাল। সন্ধ্যায় তাহা আর সৌরভের আম্মু আব্বু ওদের সাথে বাসায় আসলো। তাহার রুম সাজানো হয়েছে। সৌরভ মিটমিট করে হাসতে হাসতে রুমে এসে দেখলো তাহা ঘুমে কাতর। এত জেদ উঠলো ওর, তাও কিছু বলল না। পরের দিন সকালে তাহা ওকে ঘুম থেকে তুলে বলল, এই নেন আপনার গ্রিন টি। সৌরভ হাত থেকে নিয়ে ফেলে দিল। এমন করলেন কেন? আমার ইচ্ছা, যাও এখান থেকে। প্রায় 2 দিন হয়ে গেল। এই 2 দিন সৌরভ তাহার সাথে খুব বাজে ব্যবহার করেছে। 2 দিন হতেই তাহা শ্বশুরবাড়ি আসলো সৌরভের সাথে। সারাদিন সৌরভ তাহার সামনেও আসেনি। বিকেলে সৌরভ রুমে আসলো। তাহা ঘুমোচ্ছে। ওর কাছে গেল সে। এই কদিনে অনেক খারাপ ব্যবহার করেছে সে, এই ভেবে তাহার কপালে চুমু এঁকে দিল। তাহা জেগে গিয়ে বিছানা থেকে নেমে রুম থেকে চলে গেল জিসার রুমে। সেখানে গিয়ে জিসার সাথে শুয়ে পড়ল সে। রাত 9টায় ঘুম ভাঙতেই টের পেল প্রচন্ড মাথা ধরেছে, চা খাওয়া দরকার। আমি তো জিসার রুমে ছিলাম, এখন দেখি শয়তানটার রুমে। কিভাবে এলাম? এই নেন চা। না। খাও। আচ্ছা, মাথা ধরছে, দেরি না করে খেয়ে নিলাম, না হলে খেতাম না। কাল আমার কিছু বন্ধুরা আসবে ঢাকা থেকে, একটা পার্টি দিব। পরের দিন সৌরভের ফ্রেন্ড আসার পর থেকে পার্টি চলছে, জোরে জোরে মিউজিক চলছে। ওফ, মাথা ধরছে। ঠান্ডা কিছু খেলে ভালো লাগতো। ওনার কিছু মেয়ে বন্ধুও আছে, ওরা দেখি খাচ্ছে। আপু, এগুলো কি? কোকো কলা। তাহলে আমাকে একটা দিন। কিন্তু ম্যাম। দিন বলছি। সৌরভ বন্ধুদের সাথে কথা বলায় বিজি। তাহা পুরোটা খেয়ে ফেলল। কেমন জানি লাগলো ওর কাছে। ওরে ভাবালো ভালোই, আরেক গ্লাস খাওয়া উচিত। এমন করে 3 গ্লাস খেয়ে নিল। ওকে গাইস, ওয়েট কর তোরা, আমি আসছি। তাহা কই? হলে গেলাম। তাহা চরকার মতন পুরো হলে ঘুরছে আর গান গাইছে। ওকে গিয়ে ধরল সৌরভ। ওকে মদ খাওয়ালোটাকে? তাহা সৌরভের হাত ছাড়ছেই নাই। তাহা ঘুমাবা না? ঘুমাবে চলো। না, আমার না খুব ভালো লাগছে। ও তাই? তা কেন? জানি না। কি? আমাকে ভালোবাসো? তোমার মাথা ঠিক আছে? আমাকে ভালোবাসবা না? ওকে, আমি বাসছি। তাহা এটা বলে টান দিয়ে ওকে বিছানায় ফেলে দিল। খপ করে ধরলো এবার। সৌরভ তো পুরোই অবাক। মদের নেশা ভালো করে লাগছে তাহার ওপর, যা বুঝে গেল। এ কি, শার্ট খুলছো কেন? তাহার অবস্থার অবনতি দেখে সৌরভ ওরে ধরে শুইয়ে দিল, হাতা গায়ে দিয়ে দিল। তারপর, ওর এই অবস্থায় আমার কিছু করা ঠিক হবে না, পরে চিল্লাইয়া মাথা খাবে। এখনো সুস্থ হয়নি। ঢং দেখাও? তুমি রোম্যান্স জানো না বুঝি? এখন আমি করতে চাইতেছি ভাব দেখায়। তুমি ভালো হও তখন। কেমন? বেশিক্ষণ সামলানো যাবে না। হ্যালো সুজন, আমার রুমে লেবুর শরবত 2 গ্লাস পাঠাও। এই নাও, খাও। কি এটা?
এটা কোকা কোলা। ও দাও তাহলে। ইস, এত তেতো কেন? তাহাকে সামলিয়ে বন্ধুদের বাই বলে বিদায় দিল সৌরভ। পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর তাহা সব ভুলে গেছে। সৌরভও কিছু মনে করায়নি। তাহা আজ মাথার ব্যান্ডেজ খুলে ফেলায় গোসল করলো শান্তিতে। এখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছে। ওকে যে লাল শাড়িতে এত মানাবে কখনো ভাবেও নেই। সৌরভ দূর থেকে চেয়ে আছে। সে আর থাকতে না পেরে পা টিপে টিপে এসে খপ করে ধরল তাহাকে। উফ, অসভ্য। তো সভ্য করে দাও। তাহা ওর হাত ধরে কামড় বসিয়ে দিল। উফ, কি বিচ্ছু মাইয়া। তাহা এক দৌড়ে রুম থেকে চলে গেল। আমার রুমে যেন আর আসবে না, দেখি কতক্ষণ না এসে থাকতে পারেন। আজকে আর রুমে যাবো না। শয়তানটা ঘাপটি মেরে বসে আছে। জি স্যার, রুমে যাই বরং। এ কি, সৌরভ দেখি সেখানে। আমি কেটে পড়ি তাহলে। ওই তাহা, কই যাও? না মানে বাথরুমে, এটা বলেই দৌড় দিলাম। তাহা রুমে এসে চুল আঁচড়িয়ে আবার বাগানে গিয়ে বসল। পাশের বাসার আন্টি এসে হাজির। তার নাম মিলি। তো কি ভাবছো? কি? বেবি কয়টা নিবা? 32টা নিব। ওদের পড়াশোনার জন্য একটা স্কুল নির্মাণ করব। সৌরভ, তোমার বউ দেখি মারাত্মক দুষ্ট। কেন, কি হয়েছে? উনি নাকি 32টি বেবি নেবে। কি? সুজন যা যা বলছি মনে আছে? ইয়েস স্যার। তাহা আয়নায় দাঁড়িয়ে দেখছে সে কি সত্যি বেশি চিকন। হঠাৎ কিশোর যেন আওয়াজ হলো। সে নিচে তাকায় দেখলো একটা সাপ। আমি ছোট থেকে সাপকে বাঘের চেয়েও বেশি ভয় পাই। আম্মু, থুকু, সৌরভ। কেউ আসছে না দেখে তাহা লাফ দিয়ে বিছানায় উঠে গেল। কি হয়েছে? বিছানায় উঠে দাঁড়িয়ে আছো কেন? সাপ। আমি তো দেখি না। আমি এই রুমে থাকবো না। তাহলে যাও আরেক রুমে। বিছানা থেকে নামতে ভয় লাগে। আমাকে কোলে তুলুন। শিওর? হ্যাঁ। সৌরভ ওকে কোলে তুলে নিল। এক কাজ হয়েছে। সাদা প্লাস্টিক ছিল সাপটা। নেক্সট টার্গেট হলো কাছে আসা। তাহা কেমন করে যেন সৌরভের কাজটা বুঝে গেল। শয়তানি বুদ্ধি এঁটে মায়ের ঘরে চলে গেল সে। আসবো? আরে তাহা যে, আসো ভিতরে আসো। আম্মু, আপনার ছেলে শুধু আমাকে দিয়ে কাজ করায়। আমাকে রুম থেকে বের করে দেয়। আমাকে খেতে দেয় না। আমাকে ঝাল খাওয়ার পানি খেতে দেয় না। মনে মনে বললাম, আজ শয়তানটা মজা বুঝবে। সৌরভ, এদিকে এত। হ্যাঁ বলো মা, কি হয়েছে? তুই তাহাকে এত চালাস কেন? তুই ওরে রুম থেকে বের হতে বলিস, ওরে দিয়ে কাজ করাস। সৌরভ তাহার দিকে একবার তাকিয়ে বলল, আর করব না, এখন যাই, কাজ আছে কিছু। এরপর থেকে আর কিছু করার সাহস পাবে না। আম্মু রুম থেকে বের হওয়ার সাথে সাথে সৌরভ ওর মুখ চেপে ধরে রুমে নিয়ে এসে দরজা লক করে দিল ভেতর থেকে। আমি বিচার দেই নাই, সিরিয়াসলি। আম্মু তো দেখে, তাই না? আমি তোমাকে দিয়ে কাজ করাই? ওকে, আসো আমার পা টিপো। না, শখ কত। বেশি কথা কইলে 32টা বেবির মা হবার কাজ সহজ করে দিব। এই তো পা টিপতেছি। 2 বছর পর সৌরভ হাসপাতালের বাইরে দাঁড়িয়ে আছে। তাহা ভেতরে। আমার তাহা মা হতে চলেছে আর আমি বাবা। সবাই টেনশনে আছে। আমরা আপাতত আমেরিকাতে। 2 বছরে তাহাকে নিয়ে আমার কত কাঠখড় যে পুরাইতে হয়েছিল। একটা মেয়েই বটে, শেষে জোর করতে হয়েছিল। সে কি কান্না! 1 মাস ধরে খালি কান্না করে আমার মাথা খাইছে। এবার বাবু আইসা বাকিটা খাইব। এই 2 বছরে আল্লাহর রহমতে আমাদের বড় কোনো বিপদ হয়নি। কিভাবে কেটে গেল বুঝতেই পারিনি। আমেরিকা তোকে আনতে সে কি কষ্ট, গড়িয়ে গড়িয়ে কান্না করছে। ওর মা বাবা ছাড়া আসবে না। পরে ওনাদেরও নিয়ে আসি। তারপর ম্যাডাম ঠান্ডা হন। হসপিটালে যাওয়ার আগে আমার হাত ধরে বলেছে সে আমায় ভালোবাসে। বিয়ের পরে এই প্রথম ওর মুখ থেকে কথাটা শুনলাম। আর বলল আমি বাঁচতে চাই। এত তাড়াতাড়ি সবাইকে ছেড়ে যেতে চাই না। কিছুক্ষণ পর ডাক্তার আসলো। কি হলো? অভিনন্দন, আপনাদের একটা নয়, 2টা নয়, 3টা বেবি হয়েছে, যা কোটিতে একবার হয়। আর আমার তাহা? উনিও ভালো আছেন। সবাই তো খুশিতে আটখানা। সৌরভ তার 3টা বাবুকে কোলে নিল। সবগুলো ওর মতন হয়েছে। 2টা ছেলে আর একটা মেয়ে। তাহা দেখলে খুশিতে লাফাবে। এসব ভেবে ওর কাছে গেলাম। এত খুশি লাগছে বোঝাতে পারবো না। 8 মাস পর পাশের বাসার একটা কাপলেরও একই দিনে ছেলে হয়েছিল। তো ওনাদের বেবি আমার 3টা বেবির সাথে বসিয়ে আমরা কথা বলছিলাম। তাহা চেঁচিয়ে বলল, এই পোলা, তুই আমার মেয়েকে খালি ঠেলা মারস কেন? একটা থাবড় দিয়ে দাঁত ফালায় দিব। What are you saying? তোর মুন্ডু। প্রেস্টিজ পানিতে ডুবালতা? ও ঠিক আছে, কিছু না ম্যাম। এই তুমি দেখো না, আমার মেয়েকে টাচ করছিল। তো কিসে? কিস তো করে নাই। কি? কিস করলে একদম ঠোঁট কেটে দিব। আল্লাহ বাঁচাইছে, ওনারা আমাদের ভাষা বুঝেন না, নইলে গিয়ে কেস করে আসতো। দুপুরে সৌরভ, তুমি এখানে দাঁড়িয়ে থাকো। আমি একটা একটা করে গোসল করাবো আর তোমার হাতে দিব। সারিফ বাবু, আমার ধলা বাবু, নাও আব্বুর কোলে যাও। সামি বাবু, আমার কলিজা, যাও আব্বুর কোলে যাও।
আমার সিনথিয়া মামুনি, যাও আব্বুর কোলে যাও। তাহা কি খাওয়াও ওদের ভারী? বেশি কি খাওয়াই? সকালে সেরেল্যাক, খিচুড়ি, জুস, দুপুরে ভাত, ডাল, জুস, সেরেল্যাক, রাতে জুস, ডাল, সেরেল্যাক। একদম আমার বেবিদের খাওয়ায় খোটা দিবা না। তোমার দোষে এতগুলো হয়েছে। আমি কি কিছু করেছি? 21 ঘন্টা আমি কোলে রাখি। ওদের খাবার তুমি রেডি করো? না মানে তাহলে চুপ। 3টাকে মানুষ করতে আমার যে কি হাল হয়েছিল, তার উপর তাহা হলো আরো বাচ্চা, আর বেবি নাই। এদের পিছনেই দিন গেছে। একটা রাতও ঘুমাতে পারতাম না ওদের চিৎকারে। তাহা মরার মতো ঘুমিয়ে থাকতো, মাঝে মাঝে উঠে ন্যাপি পাল্টাতো ওদের। সুখ দুঃখ ঝগড়া সব মিলিয়ে আমাদের দিন চলতে লাগলো। তাহা এখন ওর জীবনের চাইতেও আমাকে বেশি ভালোবাসে। হয়তো এর চেয়ে বড় পাওনা আর কিছুই নেই। সমাপ্ত।